ডার্লিং, তুমি এসে গেছো? আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছিলাম। রুবি ডার্লিং, এখানে তো আমি এসে গিয়েছি। আজকে সারাদিন আমি তোমার সঙ্গে কাটাবো। ও এমজি, সত্যি বলছো তুমি? তুমি আমার সাথে সারাদিন থাকবে? ঠিক আছে, আমি তোমার জন্য স্পেশাল কিছু রান্না করছি। থাক, আজকে কিছু রান্না করতে হবে না। আমি আমাদের জন্য আজ পিৎজা নিয়ে এসেছি। এখন আর কিছু বানাতে হবে না। আর তোমার মতো সুন্দরী মেয়ে খাবার বানিয়ে সময় নষ্ট করবে একদম দরকার নেই। আচ্ছা, আমার মতো সুন্দরী মেয়েকে এখন কি করা দরকার? দেখেছো বৌদি, সুমন অন্য একটা মেয়ের সাথে। ছি, আমার তো ঘেন্না হচ্ছে যে আমি এরকম একটা মানুষের বউ। নিকিতা, ভগবানের উপরে বিশ্বাস রাখো, সব ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে? আর কি ঠিক হবার আছে? এটা ওর অভ্যেসে পরিণত হয়েছে। কাউকে না কাউকে ঠিক খুঁজে নেবে ও। কিন্তু আমি এসব চুপচাপ সহ্য করব না। আজ ওকে বাড়িতে আসতে দাও। আজ নিকিতা অনেক রেগেছিল। আর ও তো ওইসব মেয়েদের মতো নয় যে কেঁদে কেঁদে কাটাবে, বরের পায়ে ধরে তাকে বোঝাবে। এই জন্য নিকিতা বড় কিছু করার কথা ভেবে নিয়েছিল। আর তখনই নিকিতা, সুমনা, কোথায় মরে গেলে দুজনে? কি হয়েছে মা? মা, কোথায় ঘুরতে চলে গিয়েছিলে দুজনে? ঘরের কাজ কি তোদের বাপ এসে করবে? তোদের বাড়িতে কি এটুকুও শিক্ষা দেয়নি যে কোথাও যাওয়ার আগে শাশুড়ির কাছ থেকে অনুমতি নিতে হয়? এরপর থেকে আমাকে না জিজ্ঞাসা করে বাড়ির বাইরে গেলে বাড়ির বাইরেতেই থাকবি। রোজ যাব বাড়ির বাইরে, ঘুরবো ফিরবো মজা করব, যেরকম আপনার ছেলেরা করে। কি করবেন আপনি? হ্যাঁ, একটা কথা কান খুলে শুনে নিন মা। আমি আপনার বড় বৌমা নয় যে সব কথা মুখ বুজে সহ্য করে নেব। আমি নিকিতা। আপনি যদি বড় লোক হন, আমিও বড় লোকের মেয়ে। আপনার সাথে, আপনার ছেলের সাথে আপনাকেও 1 মিনিটের মধ্যে জেলে পৌঁছে দেব। এরপর থেকে আমার সাথে কথা বলতে এলে না, বুঝে সামলে কথা বলতে আসবেন। আর হ্যাঁ, যদি অতই বড় লোক হন, তাহলে ঘরে দুটো কাজের লোক রেখে নিন। এটাই ভালো হবে। কারণ আজকের পর থেকে তো আমি কোনো কাজই করব না, আর না তো কোনো খাবার বানাবো। আরে, এর তো দেখছি মুখ কাঁচির মতো চলছে। ঝগড়ুটে মেয়ে কোথাকার। আমার বড় বৌমা কত ভালো, আজ পর্যন্ত আমার মুখের উপরে একটাও কথা বলেনি। তোর নির্লজ্জ বাবা তোকে খালি হাতে পাঠিয়ে দিয়েছে, আর তার মেয়েকে দেখো আবার চাকর রাখার কথা বলছে। হ্যাঁ মা, নিকিতা একদম ঠিক বলেছে। আজকে থেকে আমিও কোনো ঘরের কাজ করতে পারবো না। আপনার কাজের লোক রাখাটাই ঠিক হবে। না হলে এই বয়সে এসে ঘরের কাজ আর রান্না বান্না আপনাকেই করতে হবে। আচ্ছা, এবার বুঝেছি। এর সাথে থেকে থেকে তোরও ডানা বের হয়েছে, তাই না? না মা, ঘরের কাজ আমার কোনো সমস্যা নেই। আসলে কি হয়েছে, ঘরের কাজ করতে করতে না আমার এই নরম হাতগুলো শক্ত আর খসখসে হয়ে গেছে। আর শেখরবাবু তো এটা একদমই পছন্দ করেন না। উনি তো বলেই দিয়েছে, ঘরের কাজ হোক বা নাই হোক, সুমনা তুমি যেন তুমি মহারানীর মতো বসে থাকবে আর নিজের যত্ন নেবে। আর আমি আমার বরের কথা না মানলে আমার তো পাপ হবে মা। দেখে নেবো তোদের দুই ভিখিরিকে। একদিন তোদের ঘর থেকে যদি না ধাক্কা মেরে বের করে দিয়েছি, না হলে আমার নামও অনুপমা নয়। সুমনকে অন্য মেয়ের সাথে দেখে নিকিতা অনেক রেগেছিল আর সুমনের ঘরে ফেরার অপেক্ষা করছিল। কার সাথে দেখা করতে গিয়েছিলে তুমি? তুমি জেনে কি করবে? এমনিতে আজকাল খুব প্রশ্ন করছো দেখছি। কি? এখন যদি আমি কাউকে কিছু না বলে ঘর থেকে বেরিয়ে যাই আর মাঝরাতে বাড়ি ফিরে চুপচাপ শুয়ে পড়ি, তো তোমার কেমন লাগবে? আর কত মেয়েদেরকে নিয়ে ঘোরাবে বলো? যেখানেই ঘুরি না কেন, তোর বাপের টাকায় ঘুরছি নাকি? এই জন্যই তো বাবা তোমাকে একটাও টাকা দেয়নি, যাতে তুমি নিজে কিছু রোজগার করো। কিন্তু না, এখানে তো নিজের বাবার টাকায় ফুর্তি করা হচ্ছে। এই একদম চুপ করবি। হ্যাঁ, আমি মেয়েদের নিয়ে ঘুরি, তো কি হয়েছে? আর হ্যাঁ, আমি একজনকে ভালোবাসি। তুই এখন এই ঘর থেকে যা তো। আমি ভাবছি ওকে এবার বিয়ে করব। আমি এত সহজে এখান থেকে যাব না। বিয়ে যখন করে এনেছো, তেমন ডিভোর্স দাও আমাকে। আর হ্যাঁ, ক্ষতিপূরণও তুমি দেবে। ক্ষতিপূরণ? এখন আমি একে কোথায় থেকে টাকা এনে দেবো? কত মজা হচ্ছে। তখন আমাকে বড্ড কথা শোনাচ্ছিল, আর এখন আমার ছেলে ওকে আচ্ছা কষে কথা শোনাচ্ছে। মা, ছেলে বৌমার ঘর ভাঙতে আপনার একটু লজ্জা করছে না? ছি। পরের দিন সকালে, রবি তুমি অনেক ভালো কাজ করেছো। এরকম ভাবে আরো 6 মাস আমার ছেলেটাকে ফাঁসিয়ে তোমার কাছে রাখো, যাতে এদের দুজনের মধ্যে ডিভোর্স হয়ে যায়, যাতে আমি আমার ছেলের বিয়ে একটা বড়লোক বাড়িতে দিতে পারি। আরে অনুপমা আন্টি, আপনাকে চিন্তা করতে হবে না। খালি টাইমে টাইমে টাকাটা পাঠিয়ে দেবেন। আর আপনার ছেলে তো আমার প্রেমের জাল থেকে বেরোতেই পারবে না। অনেক ভালো। শোনো, সুমনের ডিভোর্সটা হয়ে যাবার পরেই তুমি আমার বড় ছেলে শেখরকে এরকমভাবে ফাঁসাবে, যাতে শেখর আর সুমনাও আলাদা হয়ে যেতে পারে, বুঝেছো? অফকোর্স আন্টি, কিন্তু বড় ছেলের জন্য কিন্তু টাকা আমার বেশি লাগবে। হ্যাঁ হ্যাঁ, টাকা তুমি পেয়ে যাবে, চিন্তা করতে হবে না। খালি কাজটা করতে থাকো। আচ্ছা, এই কাজটা তাহলে এই বুড়ির। আমার তো প্রথম থেকেই সন্দেহ ছিল যে সুমন ভাইকে কোথাও ফাঁসিয়ে রেখেছে, যাতে ও নিকিতা থেকে দূরে থাকে। এরপর আবার শেখরকেও ফাঁসাবে, আমার থেকে আলাদা করতে চাইছে, তাই তো? বুঝলাম। এবার নিকিতাকে নয়, আমাকেই কিছু করতে হবে। চল সুমনা, রেডি হয়ে যা।
ঘড়িতে 5টা বাজে। দেখো, কথা হয়েছিল 3 লাখের, আর তুমি শুধু আমাকে 2 লাখ টাকা দিচ্ছ। আমি কি তোমাকে কখনো কম টাকা দিয়েছি নাকি? আর হ্যাঁ, খুবই ছোট মোটো একটা কাজ আছে, ওইটা আগে শেষ করো, তারপর যা হবে। তারপরে যে 1 লাখ টাকা বাকি আছে ওটা পেয়ে যাবে। কি কাজ? একটা ছেলে আছে প্রবীণ, শুধু প্রবীণকে 2 ঘন্টার জন্য হোটেলে আটকে রাখতে হবে, যাতে করে ওর বউ তোমাদের দুজনকে দেখে যেন ওদের মাঝখানে একটা ঝগড়া ঝামেলা তৈরি হয়। বাকিটা তো আর বলতে হবে না, তুমি তো ভালো করেই জানো কেমন করে ছেলেটাকে ফাঁসিয়ে রাখতে হয়। ব্যাস এটুকু হয়ে যাবে, তুমি টাকা রেডি রাখো। বাহ, আজকের ইনকাম তো অনেক ভালোই হয়েছে। এখান থেকে 3 লাখ, আর অনুপমা বুড়ির কাছ থেকে 5 লাখ। আর কালকে কাকে ফাঁসাবো? হ্যাঁ, অর্জুনকে ডাকবো, অনেক মজা হবে। পরের দিন সকালে। কি করে কি ঠিক হবে অর্জুন? মায়ের অপারেশনের জন্য 3 লাখ টাকা চাই। আমি কোথা থেকে এত টাকা পাবো? আমার মা তো গ্রামে একা পড়ে থেকে থেকে মরেই যাবে। 3 লাখ টাকা আমি তোমাকে যেখান থেকে পারবো সেখান থেকে জোগাড় করে দেবো রুবি, তুমি কোনো চিন্তা করো না। সত্যি অর্জুন, আই লাভ ইউ অর্জুন, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। রুবি, আমাদের 3 বছর হয়ে গেল, আমাদের সম্পর্কটা চলছে, আমরা এবছরই বিয়েটা করে নেব। বিয়ে? সত্যি? আমার মায়ের অপারেশনটা হয়ে গেলে আমরা দুজনে বিয়ে করে নেব অর্জুন। 3 বছর থেকে আমি স্বপ্ন দেখেছি তোমার বউ হবার। আমি তোমাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ সো মাচ। এবার আসল মজা হবে, বেচারি রুবি ডার্লিং। এদিকে সুমন আর রুবির সমস্ত কুকর্মের পর্দা ফাঁস করার প্রমাণ নিয়ে পুরোপুরি তৈরি। অন্যদিকে নিকিতা কলেজের বান্ধবী অর্পিতার সাথে কথায় কথায় জানতে পারে নিকিতার বর আর অর্পিতার বর দুজনেই একই মেয়ে রুবিকে ভালোবাসে। এর মানে রুবি সবাইকে ভালোবাসার জালে ফাঁসিয়ে তাদের কাছ থেকে টাকা নেয়। নিকিতা, আমি এটা মানি না, কারণ আমাদের বর যদি ওদের কাছে না যেত তাহলে কি ওরা ওদেরকে ফাঁসাতে পারতো বলো? আরে অর্পিতা, আমি এটা বলছি না। সত্যি আমাদের বড় তো ধোয়া তুলসী পাতা নয়, কিন্তু আমরা যদি চাই তো আমাদের বরেদেরকে রুবির আসল পরিচয় দেখিয়ে আমাদের বরেদেরকে আবার সঠিক পথে নিয়ে আসতে পারি। চেষ্টা করতে ক্ষতি কি? শোন, তুই যা প্রবীরের সাথে কথা বল, আমি গিয়ে সুমনের সাথে কথা বলছি। হয়তো তুই ঠিকই বলেছিস। বাই, টেক কেয়ার। নিকিতার অর্পিতা দুজনেই তাদের বরেদের ফিরে পাওয়ার একটা আশা দেখতে থাকে। নিকিতা তাড়াতাড়ি ঘরে ফিরে সুমনাকে খুঁজতে থাকে। বৌদি, তুমি কোথায়? নিকিতা, তুমি কোথায় ছিলে এতক্ষণ? চলো আমার সাথে, তোমাকে একটা দরকারি জিনিস দেখানোর আছে। না বৌদি, আমার তোমাকে তার থেকেও বেশি দরকারি একটা জিনিস বলার আছে। হ্যাঁ, অনেক খুশি লাগছে দুজনকে না? এরা দুজনে কি ব্যাপারে কথা বলবে শুনতে তো আমাকে হবেই, আমি আবার ধরা পড়ে যাব না তো। বৌদি, তুমি আগে আমার কথা শোনো। নিকিতা শোনো, আমরা যে ব্যাপার নিয়ে কথা বলবো সেই ব্যাপারটা যদি অন্য কেউ শুনে ফেলে না, তাহলে আমাদের পুরো প্ল্যানটাই নষ্ট হয়ে যাবে। তুমি যাও, প্রথমে গিয়ে দরজাটা বন্ধ করে আসো। হ্যাঁ বৌদি, ঠিক বলেছো। কে জানে, বুড়িটা হয়তো আমাদের কথা লুকিয়ে লুকিয়ে শুনছে। নিকিতা দেরি না করে ঘরের দরজাটা এক ধাক্কায় বন্ধ করে দেয়। কি, এরা দুজন আমাকে বুড়ি বলে ডাকে? আর দুজনে দরজা বন্ধ করে কি এমন কথা বলছে? আমি তো কিছু শুনতেই পাচ্ছি না। রুবির ব্যাপারে আবার কোনো কিছু জানতে পারলো নাকি? বৌদি, রুবি একটা মিথ্যাবাদী। আমি আমার একটা বান্ধবীর সাথে এইভাবে দেখা করে এলাম, ওর বরকেও এই রুবি শাঁকচুনি ফাঁসিয়ে রেখেছে। আমি সব জানি নিকিতা, আমি আজকে ওর বাড়িতে গিয়েছিলাম যাতে লুকিয়ে ওর ব্যাপারে কিছু জানতে পারি, কিন্তু সেখানে গিয়ে তো আমি অন্য কিছু জানতে পারলাম। ওর একটা দুটো না, অনেকগুলো বয়ফ্রেন্ড আছে যাদের থেকে ও টাকা পয়সা নেয়। হ্যাঁ বৌদি, তুমি একদম ঠিক বলেছো। নিকিতা, সুমন ভাই এই সবে রেডি হয়ে বাইরে গেল, মনে হচ্ছে ওই রুবির সাথেই দেখা করতে যাচ্ছে। চলো, আর দেরি করা যাবে না, ওই রুবির পর্দাফাঁস আজ ওর সামনেই হবে। হ্যাঁ বৌদি, চলো। সেজেগুজে কোথায় যাচ্ছ দুজনে? বলি, ঘরের খাবার কখন হবে শুনি? কেন, কালকে বলেছিলাম শোনেননি? কাজের লোকেদেরকে ডাকুন, না হলে নিজের হাতে বানিয়ে খেয়ে নিন, ঠিক আছে? বাই। আর হ্যাঁ, আমরা দুজনে বাড়ি ফিরে খাবার খাবো, মনে থাকে যেন। আমার নামও অনুপমা, এত সহজে তোমাদেরকে ছেড়ে দেব না। কি করব এখন, কি হবে কি জানি। মনে হয় সুমন এসেছে। রবি, তুমি কি চিন্তা করছো? যাও গিয়ে দরজাটা খোলো। না অর্জুন, আমার মনে হয় গ্রাম থেকে আমার দাদা এসেছে। তোমাকে আমার সাথে এই ঘরে দেখে নিলে কি না কি ভেবে নেবে, তারপর আমাকে এখান থেকে গ্রামে নিয়ে চলে যাবে, তারপর হয়তো আমাদেরকে আলাদাও করে দেবে। আরে তুমি ভয় পাচ্ছ কেন? ঘরে ঢুকতে দাও, আমি ওনার সঙ্গে কথা বলবো। আমি বলবো আমরা একে অপরকে ভালোবাসি, তোমার মায়ের অপারেশনের পরেই আমরা বিয়ে করব। কিন্তু তুমি বলছিলে না তোমার মা ছাড়া আর কেউ নেই? আবার এই দাদা এলো কোথায় থেকে? আরে কাকা তো ছেলে, তুমিও না। আচ্ছা শোনো, আমি ওনাকে বুঝিয়ে দেবো যে আমি তোমাকে কতটা ভালোবাসি, আর ওরা আমাকে মানুক আর নাই মানুক
আমি শুধু তোমাকেই বিয়ে করব। কিন্তু তুমি এখন পিছনে দরজা দিয়ে চলে যাও প্লিজ, না হলে অনেক ঝামেলা হয়ে যাবে। ও আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তুমি যাও, তোমার ভাইয়ের সঙ্গে দেখা করে নাও। অর্জুন পিছনে দরজা দিয়ে বাইরে যেতেই রুবি সুমনকে ঘরে ডেকে নেয়। কি করছিলে রুবি? আমি কখন থেকে দরজা ধাক্কা দিচ্ছি? ডার্লিং, আমি তো চান করছিলাম যাতে তোমার সামনে আমাকে অনেক সুন্দর লাগে। ওহ রুবি ডার্লিং, তোমাকে তো এমনিতেই কত সুন্দর লাগে। কিছুক্ষণের মধ্যেই নিকিতা সুমন সেখানে এসে পৌঁছে যায় এবং দরজা খোলা দেখে আস্তে আস্তে ভিতরে ঢুকে পড়ে। কি বলবো তোমাকে, বলতে তো আমার একটুও ভালো লাগছে না, কিন্তু ছোট ভাইয়ের পড়াশোনার জন্য 2 লাখ টাকা চাই। আর তুমি তো জানোই আমি এখনো একটা ভালো কাজ খুঁজছি, তার উপরে এতগুলো টাকা। এই ব্যাপার, বিকেলবেলায় আমি ঘর থেকে নিয়ে আসবো। আর শোনো, আমি নিকিতাকে ডিভোর্সের কথা বলে দিয়েছি। ও বাড়ি থেকে বেরিয়ে গেলেই আমরা দুজনে বিয়ে করে নেব। ও মাই গড, সত্যি তুমি আমাকে বিয়ে করবে? আজ আমি খুশিতে পাগল হয়ে যাব সুমন। আমি যে তোমাকে কখনো বিয়ে করতে পারবো এটা তুমি স্বপ্নেও ভাবেনি। এটা ছিল বন্দনা দেবীর বাড়ির ঘটনা, যেখানে সেদিন বন্দনা দেবীর ছোট ছেলে কৌশিকের বিয়ে ছিল। বন্দনা দেবী তার ছোট বৌমা রিয়াকে খুব সুন্দর দেখতে করেছিল ও সেটা বিয়ে বাড়িতে আগত সকলেই জানতো, যার ফলে অনুষ্ঠান শেষে সকল আত্মীয় স্বজন রিয়াকে দেখার জন্যই ব্যাকুল হয়ে পড়েছিল। ঠিক সেই সময় বন্দনা দেবীর এক আত্মীয় বলে, কি গো বন্দনা দি, তোমার ছোট বৌমাকে তো দেখাই হলো না, তাই ভাবছি তোমার ছোট বৌমাকে একেবারে দেখেই বাড়ি যাব। তাই শুনলাম ওকে নাকি খুব দেখতে সুন্দর। হ্যাঁ, তা ঠিকই শুনেছ। তোমরা তো শুধু রূপের কথাই শুনেছ, যেখানে আমার ছোট বৌমা গুণেও গুণবতী। এই যুগে এরকম মেয়ে পাওয়া খুবই মুশকিল। হ্যাঁ, সকাল থেকে তো এগুলোই শুনছি, তার যতই শুনছি দেখার আগ্রহ ততই বেড়ে যাচ্ছে। এখন তুমি একবার ওকে ডাকো না, তাহলে আমরাও দেখে নিই। হ্যাঁ হ্যাঁ, সে দেখো না, এই যে বর্ণালী ছোট বৌমা রেডি হয়েছে, নাকি ওর এখনো সময় লাগবে? সে আমি জানি না মা, কারণ বিয়ে বাড়িতে অনেক কাজ রয়েছে, তাই এখন কে কি করছে সেটা আপনিই গিয়ে দেখুন। বর্ণালী দেবীর বড় বৌমা এভাবেই বলে সেখান থেকে চলে যায়। এরপর বন্দনা দেবী তখন বলে, জানোই তো দিদি, মেয়েরা সাজতে বসলে ভোর করে দেয়। 5 মিনিট বলে 5 ঘন্টা লাগায়। তা তোমরা একটু দাঁড়াও, আমি এক্ষুনি ডেকে আনছি। এরপর তো এমনিতেই ওর মুখ দেখানোর প্রথা হবে। এই বলে বন্দনা দেবী তার ছোট বৌমা রিয়াকে ডাকতে ঘরের মধ্যে চলে যায় এবং তখন তার সাথে সাথে কয়েকজন আত্মীয় স্বজনও সেখানে যায়। এরপর তারা গিয়ে দেখে রিয়ার ঘরের দরজা দেওয়া, তাই দরজার বাইরে থেকে বন্দনা দেবী বলেন, বৌমা, ও বৌমা, দরজাটা একটু খোলো। আর তুমি বাইরে আসতে এত দেরি করছো কেন? এই মানে তোমার মাসিমা কাকিমারা তোমাকে দেখবেন বলছে, একটু দরজাটা খোলো। না মা, আমি দরজা খুলতে পারবো না, আপনি চলে যান, আমার একটু সমস্যা আছে। আর আমায় বাইরে থেকে কে নক করে গিয়েছিল, আমি কত করে ডাকছি, কেউ শুনতেই পাচ্ছিল না। সে আমি জানি না বৌমা, এখন এই বিয়ে বাড়ির ভিড়ের সময় হয়তো কেউ ইয়ার্কি করে এই কাজটা করেছে, তা তুমি এটা নিয়ে রাগ করো না। বন্দনা দেবী এভাবেই বলতে বলতে দরজায় হাত দেয় এবং হাত দেওয়ার সঙ্গে সঙ্গে দরজাটা খুলে যায়। এরপর তারা ভিতরে ঢুকতেই পা পিছলে পড়ে যায়। তখন, ও মারে, কোমরটা একেবারে ভেঙে গেল। হ্যাঁ গো বন্দনা দি, তোমার বৌমার ঘরের ভিতরে পিচ্ছিল এসব কি পড়ে আছে? এ মা, এ তো পটি পড়ে রয়েছে। ছি 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 ছি। হ্যাঁ দিদি, তুমি ঠিকই বলেছো। আমি তো প্রথমে ডাল ভেবে নাকে শুকিয়েও নিলাম, কিন্তু সরো সরো সরো, আমার বমি পাচ্ছে। এই বলে তারা তখন সেখানে বমি করতে থাকে, যেটা দেখে বন্দনা দেবী বলে, এ কি বৌমা, তুমি কি পাগল হয়ে গিয়েছো? এভাবে ঘরের মধ্যে কেউ পটি করে নাকি? এখন তোমার পটি পেয়েছে তা তুমি বাথরুমে যেতে পারতে, এখন এইভাবে মেঝেতে হাঁকতে গেলে কেন? এ বাবা, তার মানে এটা তো মেঝেতে হাগাবো? ছি 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 ছি, আমি জীবনে প্রথমবার এরকম দৃশ্য দেখলাম, আর যেন কখনো এরকম দিন না আসে বাবা। সকলেই তখন রিয়াকে নিয়ে এভাবেই নানান রকম মন্তব্য করে যাচ্ছিল এবং তখন বন্দনা দেবী হতবাক হয়েই দাঁড়িয়েছিল। ঠিক সেই সময় রিয়া বলে, কিন্তু মা, দরজাটা তো বাইরে থেকে বন্ধ ছিল, আর সেজন্যই তো আমি বাথরুমে যেতে পারলাম না, আর এটা তো আপনাকে আমি আগেই বললাম। হ্যাঁ, সে তো আমিও শুনলাম, কিন্তু তাই বলে তুমি মেঝেতে পটি করবে? আসলে মা,
আমি ইচ্ছা করে এসব কিছুই করিনি। তখন আপনি যে খাবারটা দিয়ে গেলেন, ওটা খাবার পরেই কেমন পেটের সমস্যা শুরু হয়ে গেল। আর তখন দরজাও বন্ধ ছিল, তাই আমি চেপে রাখতে পারিনি। এই তোরা দেখ, এটা আবার কি সিনেমা শুরু হয়েছে। হয়তো খুব চাপ করেই খেয়ে ফেলেছিল, তাই সামলাতে না পেরে মেঝেতেই পটি করে ফেলেছে। আর শেষে কিনা শাক দিয়ে মাছ রাখছে। হ্যাঁ হ্যাঁ, চল চল, এরকম বউ দেখার কোনো দরকারই নেই। এখন আমার পায়ে পটি হয়ে গেছে। ছি, আমার তো কেমন বমি বমি পাচ্ছে। গিয়ে গঙ্গায় স্নান করতে হবে, চল। আত্মীয়রা সকলে এভাবেই বললে রিয়ার তখন খুবই খারাপ লাগে। এরপর তারা সকলেই বাইরে বেরিয়ে আসে এবং যে যার ফ্রেশ হতে চলে যায়। রিয়াকে এরকম অপমানিত হতে দেখে বন্দনা দেবীর বড় দুই বৌমা বর্ণালী এবং দিশা খুবই আনন্দ পায় এবং তারা বলে, এই এই, আমি তো হাসি থামাতেই পাচ্ছি না। ঠিক হয়েছে, বড্ড ছোট বৌমাকে নিয়ে বেশি আদিক্ষেতা। এখন ছোট বৌমার জন্য নাক কাটা গেছে। আমার তো বেশ মজা লাগছে। সে আবার বলতে দিদি, আমার যে কি আনন্দ হচ্ছে কি বলবো। জানো দিদি, আমি তো এই দিনটারই অপেক্ষায় ছিলাম। আজ শাশুড়ি মা ছোট বৌমার জন্য এই অবস্থা দেখে আমি তো হাসি থামাতেই পাচ্ছি না। তারা দুজা মিলে এভাবেই কথাবার্তা বলছিল। তখন বন্দনা দেবী দরজার আড়াল থেকে তাদের সমস্ত কথাবার্তা শুনে নেয়। এরপর সে বলে, ও আচ্ছা, বুঝেছি। এসব তাহলে তোমাদেরই ক্রিয়াকলাপ, তাই তো? আচ্ছা, তোমাদের শত্রুতা আমার সঙ্গে। তোমাদের রাগ থাকলে আমার ক্ষতি করতে পারতে। বেচারি রিয়া কি করেছিল তোমাদের, যে তোমরা ওকে সকলের সামনে এত অপমানে ফেললে? কেন মা, ওর যখন সবকিছুই ভালো, তাহলে আপনার কাছে নিশ্চয়ই ওর পটিটাও ভালো। এই না, ওটা তো পাতলা পটি ছিল, যেটা মেঝেতে পড়ে থাকতে দেখে আমিও বমি করেছি। চুপ করো। এত বড় অন্যায় করে হাসতে তোমাদের খারাপ লাগে না? আমি হলে তো গলায় কলসি বেঁধে গঙ্গায় ডুব দিতাম। বন্দনা দেবী এভাবেই তার দুই বৌমাকে বকাবকি করছিল। আসলে বন্দনা দেবী প্রথমে তার 3 ছেলে অজয়, গৌরব, কৌশিক ও দুই বৌমা বর্ণালী ও দিশাকে নিয়ে বল্লামপাতা নামক গ্রামে বাস করত। তাদের এই ছোট সংসারে মোটামুটি আনন্দের সঙ্গে তারা দিন অতিবাহিত করছিল। এমনই একদিন বন্দনা দেবী তার ছোট ছেলে কৌশিককে বলে, বাবা কৌশিক, আমি তোর বিয়ের জন্য মেয়ে দেখেছি। ওই যে তোর কাকুলি মাসিমা আছে না, ওনার দূর সম্পর্কের এক আত্মীয়। মেয়ে দেখতে খুবই সুন্দর, আর আমরা খুব শিগগিরই তোর বিয়ের দিন ঠিক করব। তা তোর কোনো আপত্তি নেই তো? না না মা, আমার আবার কি আপত্তি থাকবে? তুমি এখন যেটা ভালো বুঝবে সেটাই করো। আর আমার তোমার উপরে পুরোই বিশ্বাস রয়েছে। কৌশিক এভাবে বললে বন্দনা দেবীও খুবই খুশি হয়ে যায়। এরপর তারা পণ্ডিত মশাইকে ডেকে বিয়ের দিন ঠিক করে নেয়। এমনই একদিন বন্দনা দেবী তার বড় বৌমা বর্ণালীকে ডেকে বলে, আরে বড় বৌমা, কোথায় গেলে? একটু এদিকে শোনো না, আমার ছোট বৌমা রিয়ার জন্য একটু কেনাকাটা করতে যাওয়ার আছে। কোথায় গেলে গো? মা, আপনি আমাকে ডাকছিলেন? এই তো আমি এখানেই আছি, বলুন না কি হয়েছে। আরে বৌমা, রিয়ার জন্য কিছু গয়না তৈরি করার ছিল। হাতে তো সময় খুবই কম আছে, তাই ভাবছিলাম স্যাকরা দোকানে গিয়ে গয়নাগুলো গড়িয়ে নিয়ে আসি। ঠিক আছে মা, চলুন। মা, বলছিলাম আমাদেরও তো দেওরের বিয়ে, আমাদেরকে একটা করে কিছু গড়িয়ে দিন না। এই চুপ করো তো, আমরা তো টাকা পয়সা নেই, ঠিক আছে? এখন সোনা পড়ার ইচ্ছা হলে নিজের স্বামীদের অথবা নিজের বাপের বাড়িতে গিয়ে বলো। আমি তো শুধু আমার ছোট বৌমার জন্যই সোনা গড়াবো। কিন্তু মা, রিয়া যেমন আপনার ছোট ছেলের বউ, আমরাও তো তেমন আপনার ছেলের বৌমা, তাই না? তাহলে আমাদেরকে কেন দেবেন না? আমার ছোট বৌমার সঙ্গে তোমাদের তুলনা হয় না, বুঝলে? আমার ছোট বৌমা সাথে করে কত জিনিসপত্র নিয়ে আসছে, আর তোমরা বাপের বাড়ি থেকে কি নিয়ে এসেছিলে আমার জন্য? আর এমনিতেও আমার ছোট বৌমাকে রাজকন্যার মতো দেখতে, তাই আমি আমার ছোট বৌমার জন্যই সব কিছু করতে পারি। বন্দনা দেবী এভাবে বললে বর্ণালীর তখন মন খারাপ হয়ে যায়। এরপর তখন তার আর কিছু বলার থাকে না। এরপর সে তার শাশুড়ি মায়ের সঙ্গে স্যাকরার দোকানে যায়। দোকানে যাওয়া মাত্রই বর্ণালীর একজোড়া নূপুর খুবই পছন্দ হয়ে যায়। তখন সে তার শাশুড়ি মাকে বলে, মা, এই নুপুরটা কি সুন্দর দেখতে, প্লিজ আমাকে এই নুপুরটা কিনে দিন না। আমি আর আপনাকে কিচ্ছু কিনে দেওয়ার কথা বলবো না, প্লিজ মা, প্লিজ। এই চুপ করো তো, তোমাকে কি বলেছিলাম? তুমি ভুলে গিয়েছো নাকি? এখানে শুধু আমি আমার ছোট বৌমার জন্যই গয়না গড়াতে এসেছি। বেশি কথাবার্তা বলো না, চুপচাপ থাকো। তোমাকে পছন্দ করার জন্য নিয়ে এসেছি, আর যদি সেটা না পারো তুমি চলে যাও, আমি একাই করে নিচ্ছি।
বন্দনা দেবী এভাবে বললে বর্ণালী তখন চুপ হয়ে যায়। এরপর বন্দনা দেবী তার ছোট বৌমা রিয়ার জন্য একটা সুন্দর দেখতে নেকলেস তৈরি করেন। এরপর তারা সেটিকে নিয়ে বাড়ি চলে আসে। এরপর বাড়িতে ঢুকতেই তার মেজ বৌমা দিশা বলে, মা জানেন আজকে শঙ্করদা শাড়ি নিয়ে এসেছিলেন। এত সুন্দর সুন্দর শাড়ি ছিল, আপনাকে কি বলবো। আমি তো 4টে শাড়ি পছন্দ করে বেছে নিয়েছি, আমার জন্য 2টো আর দিদির জন্য 2টো। কি তুমি শাড়ি বেছে নিয়েছো মানে? কাকে বলে শাড়ি নিয়েছো? আমি তো বুঝতে পারছি না, বিয়েটা তোমাদের হচ্ছে না রিয়ার হচ্ছে? কাল শঙ্কর এলে শাড়িগুলো ফেরত দিয়ে দেবে, আর রিয়ার জন্য সুন্দর দেখতে লাল টুকটুকে বেনারসি নেবে। বন্দনা দেবী এভাবে বলে সেখান থেকে চলে যায়। তখন বর্ণালী এবং দিশা একে অপরের দিকে চাওয়াচাওয়ি করতে থাকে। তখন তাদেরও কিছু বলার থাকে না। এভাবেই বেশ কয়েকদিন চলতে থাকে। এরপর বন্দনা দেবীর ছোট ছেলের বিয়ের দিন চলে আসে। বন্দনা দেবী তার ছোট ছেলে কৌশিকের বিয়ে বেশ ধুমধাম করেই দিচ্ছিল এবং তার ছোট বৌমা রিয়াকে আভিজাত্য গয়না থেকে শুরু করে নামি দামি পোশাক দিয়ে একেবারে রানীর মতো করে সাজিয়েছিলেন, যেটা দেখে সকলেই বেশ গুণগান করছিল। এমনই সময় একজন প্রতিবেশী বলে ওঠে, আরে বন্দনাদি, তোমার বৌমাকে তো একেবারে রাজরানীর মতো লাগছে গো। যেমন সুন্দর গহনা তেমন পোশাক, আহা দেখতে কি মিষ্টি না লাগছে। আরে লাগবে না, আমার বৌমাকে কি দেখতে খারাপ নাকি? সেজন্যই তো আমি আমার বৌমার জন্য শ্যাকরার দোকান থেকে এই আভিজাত্য গয়নাটা বানিয়েছি। আমার বৌমা পুরো হীরের টুকরো। এই সুন্দর মুখখানার উপরে এই গয়না, আহ একেবারে চাঁদের মতো ঝলমল করছে। বন্দনা দেবী এবং প্রতিবেশীরা এভাবেই রিয়ার প্রশংসা করছিল, যেটা শুনে বর্ণালী এবং দিশার খুবই রাগ হয়। এরপর তাদের বিয়ে সম্পন্ন হয়ে যায়। এরপর বন্দনা দেবী তার ছোট বৌমাকে বলে, ছোট বৌমা, তোমার উপর দিয়ে অনেক ধকল গেছে, তুমি বরং গিয়ে একটু বিশ্রাম নাও। আমি বর্ণালী আর দিশাকে তোমার জন্য খাবার করে নিয়ে যেতে বলছি। এভাবেই বন্দনা দেবী তার 2 বৌমাকে ছোট বৌমা রিয়ার জন্য খাবার করে নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দেয়। তখন তাদেরও কিছু বলার থাকে না। এরপর তারা দুজনে রান্নাঘরে চলে যায়। তখন বর্ণালী বলে, এই শাশুড়ি মা রিয়াকে নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করছে না? ছোট বউ আসতে না আসতেই আমাদের উপর জুলুম শুরু করে দিয়েছে। এর কিছু একটা ব্যবস্থা করতেই হবে। দিদি, আমার একটা মাথায় বুদ্ধি এসেছে। আমরা যদি সকলের সামনে রিয়াকে একবার ছোট করতে পারি, তাহলে আমাদের শাশুড়ি মায়ের মান সম্মান একেবারে মাটিতে মিশে যাবে। এই তুই একেবারে ঠিক বলেছিস, কিন্তু কি করা যায় এখন? আমাদেরকে খাবার নিয়ে যেতে বলেছে, তাই তো? আমরা ওর খাবারে পেট খারাপের ওষুধ মিশিয়ে দেব, যার ফলে ও বারে বারে পটি করতে যাবে, আর এতে করে কিছু না কিছু একটা গন্ডগোল ঠিকই ঘটে যাবে। এভাবেই তারা প্ল্যান করে রিয়ার খাবারে পেট খারাপের ওষুধ মিশিয়ে দেয়, আর সেটাই বন্দনা দেবী জানতে পেরে গিয়েছিল, যেটা শুনে সে তার 2 বৌমাকে খুবই বকাবকি করতে থাকে। এরপর বন্দনা দেবী ডাক্তারকে ফোন করে। ডাক্তার এসে রিয়াকে কিছু ওষুধ লিখে দিয়ে যায়, যেটা খাবার পর কয়েকদিনের মধ্যেই রিয়া আবারও আগের মতো ঠিক হয়ে যায়। এই সব কিছু দেখার পর বর্ণালী ও দিশা তার ভুল বুঝতে পারে এবং তারা বলে, মা, আমাদেরকে ক্ষমা করে দিন। আসলে আমরা আপনার রিয়ার প্রতি ভালোবাসা দেখে হিংসা করে এইসব কিছু করেছি। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি মা। হ্যাঁ মা, আমাদেরকে ক্ষমা করে দিন, আমরা আর কখনো এরকম কাজ করব না। ক্ষমা তোমরা আমার কাছে নয়, রিয়ার কাছে চাও। কারণ তোমরা যেটা করেছো তার জন্য আমার হয়তো একটু সম্মানহানি হয়েছে ঠিকই, কিন্তু শারীরিক কষ্ট রিয়া পেয়েছে। বন্দনা দেবী এভাবে বললে বর্ণালী ও দিশা তখন রিয়ার কাছে ক্ষমা চায়। বর্ণালী ও দিশা নিজের ভুল বুঝতে পেরে গেছে দেখে রিয়া এবং বন্দনা দেবী খুবই খুশি হয়ে যায়। এরপর থেকে বন্দনা দেবীও তার 3 বৌমাকে সমান চোখেই দেখত, যাতে করে তাদের সংসারে আর কোনোই অসুবিধা থাকে না এবং তারা সকলে মিলেমিশে একসঙ্গে বসবাস করতে থাকে।